আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি লুটপাটে দেশের অর্থনীতি চাপে, কাঙ্ক্ষিত উন্নয়নে জনগণকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। রক্তচক্ষু উপেক্ষা করে সরকারকে তিস্তা চুক্তি বাস্তবায়নের তাগিদ জামায়াত আমিরের। বাংলাদেশ অশান্ত হলে ভারতও শান্তিতে থাকবে না বলে হুঁশিয়ারি। ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করছে ফারাক্কার চুক্তি সম্পাদনে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত 2 বছর সময় লাগবে জানালেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত সচল না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না, মূল্যায়ন বিশেষজ্ঞদের। এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির বদৌলতে সড়কে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। 4 শতাধিক যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মানুষ শান্তি স্থিতিশীলতা চায় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে সরকার বসে থাকবে না। চাঁদপুরে বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচারে দেশের অর্থনীতি চাপে রয়েছে। তাই জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরা আহ্বান জানান তিনি। জনগণই দেশের মালিক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দীর্ঘ 22 বছর পর চাঁদপুর আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:45টায় গুলশান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস, অভিবাদন ও ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। বিকেলে সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও সমাবেশে যোগ দেন তিনি। অনুষ্ঠান স্থলে এসে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন তিনি। দ্বিতীয় পর্যায়ে 20 জেলায় 14,370 জনের মাঝে কার্ড বিতরণ করা হয়। বেশ কয়েকজন সুবিধাবঞ্চিত নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশ পুনর্গঠন, মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতি। এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরো অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। এবং ইনশাআল্লাহ আগামী 4-4.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। একটি মহল রাজনীতির নামে বিতর্ক সৃষ্টি করছে জানিয়ে প্রধানমন্ত্রী সকলকে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উন্নয়নের বার্তা নিয়ে দেশব্যাপী ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর থেকে শুরু করে বগুড়া, যশোরের পর চাঁদপুরের জনগণের কাছে আসলেন প্রধানমন্ত্রী, দিলেন নানান প্রতিশ্রুতি। মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির রাজনীতি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। এর আগে চাঁদপুরের শাহরাস্তিতে খোদ্দখাল ও সদর উপজেলায় বিশ্বখাল পুনর্খনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহরাস্তিতে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বোচ্চ আত্মত্যাগ করেছে তাদের স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়ন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নেওয়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিজ্ঞা করেন তিনি। এরকম আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব ইনশাআল্লাহ আগামী 5 বছরে। কারণ আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। এই যে মানুষগুলো তাদের জীবন আত্মহতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের মৃত্যুকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। এর আগে যাত্রাপথে কুমিল্লার বরুড়ায় পথসভায় অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি সংকটে রয়েছে।
বিএনপি যেসব প্রতিশ্রুতি দেয় তা সবসময় বাস্তবায়ন করে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের সকল জনগণ ঐক্যবদ্ধ থেকে কাজ করলে পৃথিবীর বুকে বাংলাদেশ মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, চাঁদপুর। কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে সরকারকে তিস্তা চুক্তি বাস্তবায়ন করে পদ্মায় পানি ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহীর আলিয়া মাদ্রাসার ঐতিহাসিক ময়দানে বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ভারতও শান্তিতে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দলীয় প্রশাসক বসিয়ে বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন আমিরের জামায়াত। রাজশাহী থেকে জানাচ্ছেন খায়রুল ইসলাম। গণভোটের রায় ও জুলাই সনদকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। হাজারো কর্মী সমর্থকরা দল বেঁধে স্লোগান দিয়ে অংশ নেয় সমাবেশে। এ সময় লোকে লোকারণ্য হয়ে ওঠে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দান। গ্রীষ্মের কাঠফাটা রোদে ঘন্টার পর ঘন্টা এভাবেই শীর্ষ নেতাদের বক্তব্য শোনেন নেতাকর্মীরা। এ সময় 11 দলের নেতারা বলেন, সরকার 70% মানুষের গণরায়কে অস্বীকার করে জুলাইয়ের সাথে বেইমানি করছে। প্রত্যেকটা ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা এদেশে 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আমরা হাতে গোড়া কিছুই চাই নাই, আমরা চাই যে কিছু সংস্কার, যেটার দ্বারা আপনি উপকৃত হবেন, আমরা উপকৃত হব। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি করেন, একদিকের থেকে মুক্ত হন। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রতিবেশী দেশের চোখ রাঙানোকে ভয় পায় না বাংলাদেশ। অন্যায় ও সত্যের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। কেউ আমার অধিকার দয়া করে আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করব ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিএনপির সমালোচনা করে বলেন, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোক বসিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। সরকার ইতিমধ্যে যে অপকর্মগুলো করেছে, জাতির সাথে যে ধোঁকা দিয়েছে, যেই 16টা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা অসম্ভব, সেইগুলা তারা ফেলে দিয়েছে। এইগুলা যদি তারা বাস্তবায়ন না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে ইনশাআল্লাহ। এবং আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়ন না হলে অতীতের চেয়েও আরো বড় আকারে ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, রাজশাহী। বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কার চুক্তি সম্পাদনে ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনার সভায় তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। এতে বিশেষজ্ঞরা বলেন, প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রেখে দীর্ঘমেয়াদী পানি বন্টন চুক্তি করতে হবে, অন্যথায় অপূরণীয় ক্ষতির মুখে পড়বে দক্ষিণাঞ্চলের মানুষ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দিনটির তাৎপর্য তুলে ধরেন বক্তারা। ফারাক্কা লং মার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে ভারতের অন্যায্য ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। বক্তারা বলেন, ফারাক্কা ব্যারেজ শুধু বাংলাদেশ নয়, ভারতের বিহার সহ অনেক অঞ্চলে ক্ষতিকর প্রভাব ফেলছে। দুদেশের অভিন্ন নদীর পানির স্বাভাবিক নাব্যতা বাধাগ্রস্ত করলে দুদেশই দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন? এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন? আমরা প্রতিবেশীর সাথে ঝগড়ায় করব না, আমাদের ঝগড়া করা মানানসই না। তাই বলে দাসত্বের শৃঙ্খলে আমাদের অস্তিত্ব বিলীন করে দেব, সেটাও কিন্তু সম্ভব না। ইমিডিয়েটলি শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট করতে পারি,
তাহলে কিন্তু প্রত্যেকটা নদীতে আলাদা আলাদাভাবে এই কাজ করতে হবে। ফারাক্কা বাঁধ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মধ্যে ফেলা হয়েছিল অভিযোগ করে বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যায্যতার ভিত্তিতে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপরই দুদেশের সুসম্পর্ক নির্ভর করছে। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে অভিপ্রায় অনুযায়ী তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে কিছু কিছু শক্তি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সরকার জনগণের সরকার, জনগণ কোনো ষড়যন্ত্রকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার পায়তারা চালাচ্ছে। এই সম্পর্কে আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে কমপক্ষে আরও 2 বছর সময় লাগবে। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে অর্থমন্ত্রী বলেন, আগের সরকার জ্বালানি খাতে বিপুল পরিমাণ দেনা রেখে গেছে, সেই দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। ইতিমধ্যে জ্বালানি খাতে প্রায় 40,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে, এজন্য সরকার বিভিন্ন খাতে সংস্কার ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করছে। আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে, 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে ব্যাংকিং খাতের সংকট সমাধান না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ব্যাংকিং খাতের বিপর্যয় ও অর্থনীতির প্রভাব নিয়ে আলোচনায় কথা বলেন তিনি। ওদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, বিগত সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের ব্যাংকিং খাতে লুটপাট চালানো হয়েছে। তরিক ইসলামের রিপোর্ট। আমাদের খুব অসহায় মনে হতো, বিকজ আমাদের হাতে কোনো টুলস নাই, কারণ প্রতিটা নীতি তৈরি করা হয়েছে খেলাপি বান্ধব হিসাবে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশের ব্যাংকিং খাতের বিপর্যয় ও জাতীয় অর্থনীতিতে এর প্রভাব ও উত্তরণের পথ শীর্ষক সেমিনারের আয়োজন করে ব্যাংক গ্রাহক ফোরাম, যেখানে বিগত সময়ে ব্যাংকের নানা অনিয়মের কথা তুলে ধরেন বক্তারা। যারা ব্যাংক লুটেরা এবং ইসলামী ব্যাংকে যারা সহযোগিতা করেছে, গ্রাহক অফিসার, এদেরকে একটি কালো তালিকাভুক্ত করে সেই জাদুঘরে রাখার জন্য আমি অনুরোধ করছি। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া অর্থনৈতিক সংকট কাটানো সম্ভব না। রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ ছাড়া এই পুরো বিষয় থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। এটা সমাধান না হলে অর্থনৈতিক ধসও কিন্তু অতিক্রম করা যাবে না। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা বদিউল আলম মজুমদার বলেন, ব্যাংক পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, বাতিল করতে হবে ব্যাংক রেগুলেশন আইনের নতুন ধারা। অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়, এবং আমাদের এখানে মনে হচ্ছে যে না পার পেয়ে যাচ্ছে, এবং পার পেয়ে যাবেই না, শুধু তাদেরকে পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। যারা লুটপাট করেছে, যারা অন্যায় করেছে, যারা এইসব অপকর্মের সাথে যুক্ত ছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আর্থিক খাতের পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন অত্যন্ত জরুরি বলেও জানান বক্তারা। যিনি আমার পরিচিত উনি বললেন, স্যার আমরা কিন্তু এখন রিজাইন করতে হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অবকাঠামোগত উন্নয়নের মূল উদ্দেশ্য ছিল লুটপাট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির।
রাজধানীতে ডিভোট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। নিয়ন্ত্রণ করাটা পুরোপুরি নির্ভর করে মূল্যস্ফীতির উপরে। আর্থিক শৃঙ্খলা ফেরানোই এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে সরকারি দল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। বিতর্কের মূল্যায়ন পর্বে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, কোনো বিশেষ জেলাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক উন্নয়ন নয়, বরং পুরো দেশকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নে বিশ্বাসী বিএনপি সরকার। যে প্রকল্পের দরকার ছিল না, অথবা এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে লুটপাট করার জন্য। গতকালকে আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, সেইখানে আমি দেখেছি ভৌত কাঠামো আছে, দৃষ্টিনন্দন এবং সকল সুযোগ আছে, কিন্তু মানুষ নেই। আমি অসংখ্য উদাহরণ দিই, আমরা গোপালগঞ্জের উদাহরণটা দিই। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নিম্ন মধ্যবিত্তদের উপর চাপ না বাড়িয়ে ব্যবসার অনুকূল পরিবেশ বজায় রেখে জনবান্ধব বাজেট দিতে হবে নতুন সরকারকে। যে রক্তক্ষরণ আর্থিক খাতে গত সময় হয়েছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু আমাদের বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এই বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জনগণের কে স্বস্তিতে রাখবার জন্য সরকারকে সবসময় যে ব্যয়, সেই ব্যয় কিন্তু সরকারকে করতে হচ্ছে, কিন্তু আয় কিন্তু আমাদের বাড়ছে না। কিন্তু ব্যয় বাড়ার কারণে আয় না বাড়াতে আমাদের যেটা রাজস্ব আহরণ, রাজস্ব বৃদ্ধিতে কিন্তু আগামী বাজেটে আমাদেরকে কিন্তু একটা প্রধান গুরুত্ব হিসেবে আমাদের দেখতে হবে। তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কতিপয় ব্যক্তির হাতে কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি সরকার তার এই বাজেটের মধ্যে দিয়ে কিন্তু তার জনপ্রিয়তা রক্ষা করবার ক্ষেত্রে অনেকটুকু কিন্তু তার মুনশিয়ানা দেখাতে হবে। তাই আসন্ন বাজেট যাতে সকল শ্রেণী পেশার মানুষের, ব্যবসায়ী বলি, নিম্ন আয়ের বলি, মধ্যম আয়ের কথা বলি, যারা ধনিক শ্রেণীর রয়েছে বলছি, সকলের জন্য যাতে এই বাজেট হয়। আমরা কিন্তু সবসময় বাস্তবতাকে স্বীকার করতে চাই, ব্যবস্থা নিচ্ছি যাতে করে অলিগার্কিক ব্যবস্থাপনা ভেঙে যায়। ছায়া সংসদে সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত না হওয়ায় বিজয়ী হয় বিরোধী দল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানো গেলে হজের খরচ ৫ থেকে ৬ লাখ টাকা নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার। শনিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সময় আগামী বছর হজের বিমান ভাড়া ১ লাখ টাকা করার দাবি জানান তিনি। এদিকে খরচ কমলে হাজির সংখ্যা বাড়বে, সেই সাথে নির্ধারিত কোটা পূরণ সম্ভব হবে বলেও জানান হাব মহাসচিব। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সাংবাদিক ভাই বোনেরা, রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এ সময় সৌদি সরকারের বাধ্যতামূলক এজেন্সি কোটা নির্ধারণ, ১২ বছরের কম বয়সী হজ যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, মোয়াল্লাম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি সহ নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বাংলাদেশে প্রায় ১১শত হজ লাইসেন্স রয়েছে। এত সংখ্যক এজেন্সিকে মাত্র 30টি লিড এজেন্সির সাথে সমন্বয় করা একটি বিশাল চ্যালেঞ্জ। নিবন্ধনের পর 12 বছরের কম বয়সী হজযাত্রীদের উপর সৌদি সরকারের নিষেধাজ্ঞা আরোপ করে মক্কা ও মদিনা বাড়ি, হোটেল পুরোপুরি অনুমোদন দেওয়ার পূর্বেই আমাদেরকে বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে বাধ্য করা হয়েছে। পরে ভাড়া করা কোনো হোটেল এবং বাড়িতে হাজিদের উঠতে দেওয়া হয়নি। বৈধ এজেন্সির মাধ্যমে হজ প্যাকেজ বুক করলে খরচ কমে আসবে বলে জানান হাব সভাপতি। হাজিগুলো আসে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। এক হাজির থেকে তারা 50,000, 60,000, 1 লাখ টাকা আগে পকেটে নিয়ে নেয়, নিয়ে বাকি টাকাটা আমাদেরকে দেয়। তাহলে এখানে 6 লাখ টাকার প্যাকেজ 7 লাখ টাকা হয়ে যায়। সেটা যদি ডাইরেক্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা 6 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে আমরা করতে পারবো। সরকারকে আমরা আহ্বান করব যে মধ্যস্বত্বী যারা হজের লাইসেন্স নাই, তারা যেন টাকা গ্রহণ করতে না পারে। শিডিউল ফ্লাইটকে ডেডিকেটেড ফ্লাইট বলে হাজিদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে বলেও জানান তারা। সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে কোনো ডেডিকেটেড হজ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয় না। শিডিউল ফ্লাইটগুলোকে তারা ডেডিকেটেড ডিক্লেয়ার করে তারা হজযাত্রী পরিবহন করেন। সেই কারণেই বিমান ভাড়াটি আরো অনেক কম হওয়া উচিত। এছাড়া সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও উমরা আইন সংস্কার করা প্রয়োজন বলে জানান তারা। আপনাদের মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আমরা এই
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালু হওয়ার পর থেকে সড়কে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। গেল কয়েকদিনে আইন অমান্যকারী 4 শতাধিক যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়েছে। এতে সিগন্যাল এবং নিয়ম মানতে শুরু করেছেন চালকরা। মনির হোসেন তপর রিপোর্ট। সিগন্যালে লালবাতি জ্বলছে, তা দেখার পর থামেনি এই গাড়িটি। ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ধরার পর অকপটে ভুল স্বীকার করেন। ট্রাফিক আইন অমান্যের প্রবণতা কমাতে চায় পুলিশ। আমি খেয়াল করতে পারি নাই, আমি ভিতরে চলে আসছি, তারপর দেখি লাইট জ্বলছে। এখন আমি মাঝখানে দাঁড়াইতেও পারতেছি না, এইটা ছিল সমস্যা। না, অবশ্যই সিগন্যালের প্রতি আমার অনেক সম্মান আছে। মামলার যে ভয়টা, হয়তো আমি ধরলে আমাকে রিকোয়েস্ট সে হয়তো মাতৃ পেয়ে যেত, বাট এখন তো এআই, সে আমাকেও চিনবে না। আমি ভুল করলে আমাকে মামলা হয়ে যাবে। ঢাকার দীর্ঘদিনের যানজট আর বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় এবার যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছে এআই নিয়ন্ত্রিত স্মার্ট ক্যামেরা। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহন। প্রাথমিক পর্যায়ে ভিডিও বিশ্লেষণ করে মামলা হচ্ছে। টেকনোলজির সাথে টেকনিক্যাল লোকজনের প্রয়োজন আছে, প্রশিক্ষণের প্রয়োজন আছে, এই বিষয়টা সম্পর্কে জানার প্রয়োজন আছে। হুট করে তো একটা টেকনোলজি একজনের হাতে ধরিয়ে দিলেই তো তিনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না। সুতরাং আমরা চাই যত দ্রুত সম্ভব এই নিয়ে আমরা সক্ষমতা অর্জন করতে। কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তি নির্ভর এই নজরদারি চালু থাকলে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়বে, কমবে বিশৃঙ্খলা আর ধীরে ধীরে স্বস্তি ফিরবে ঢাকার সড়কে। পুরনো প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। তা আবারও প্রমাণ করল ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হচ্ছে। এই ভয়ে নিয়ম মানতে শুরু করেছেন যানবাহন চালকরা। ঢাকার প্রতিটি সিগন্যালে পর্যায়ক্রমে এই প্রযুক্তি চালু করা হবে বলে জানিয়েছে ডিএমপি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। যানজট ও ব্যস্ত জীবনের কথা বিবেচনায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে রাজধানীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে এসব ক্যাম্প স্থাপন করা হয়। মূলত পরিবহন চালক, হেল্পার ও সাধারণ শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদানে এই কার্যক্রম। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এবং উত্তরা পশ্চিম জোনের কামারপাড়া বাস স্ট্যান্ড সহ বিভিন্ন ট্রাফিক বিভাগের অধীনে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত না করে প্রশাসক দিয়ে চালালে তার সংবিধান পরিপন্থী হবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের আয়োজনে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার শীর্ষক আলোচনায় তিনি মন্তব্য করেন। বলেন, শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছিলেন। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতার উৎস হলেও প্রকৃতপক্ষে জনগণের হাতে কিছুই নেই। রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন চাই। এই কাঠামো যেখানে যেখানে আমাকে আটকায়, যেখানে যেখানে শ্রমিককে কষ্ট দেয়, যেখানে যেখানে কৃষককে কষ্ট দেয়, সেই জায়গাতেই পরিবর্তন চাই। শেখ হাসিনা যেগুলো করেছে, স্পেশালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল একটা বিধান আছে, কিন্তু এই পর্যন্ত এই আইনটা করা হয়নি। এই আইনটা করা হলে কি হতো, কোনো সংসদ সদস্য যদি তাদের দুর্নীতি কিংবা অন্যান্য অপকর্মের মাধ্যমে তারা যদি সংসদের মর্যাদাহানি করত, তাহলে সংসদ অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, তাদেরকে সংসদ থেকে বহিষ্কার করা যেত। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার সংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়ার পর শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ বলেন, শুক্রবার ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন ৩১ বছর বয়সী কারিনা। এবার অর্থ সংবাদ।
দেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আকিজ এগ্রো ও লাইভস্টক। চীনের যৌথ উদ্যোগে এটি একটি আধুনিক মৎস্য প্রকল্প। দুপুরে কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের রামদিয়া গ্রামে ১১০ একর জমির ওপর আকিজ এগ্রো ও লাইভস্টকের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ আকিজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ও আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। এ উপলক্ষে প্রযুক্তিগত সহযোগী প্রতিষ্ঠান চীনের আনহুই নিউ রেডি কোম্পানির সাথে চুক্তি সই হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউ রেডি কোম্পানির পরিচালক বাও হাইশিন, আকিজ ভেঞ্চারের সিইও জহুরুল আলম ও বিজনেস হেড মারুফ আহমেদ। সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করাই প্রকল্পের উদ্দেশ্য বলে জানিয়েছেন আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। আমরা ন্যাচারাল রেজিস্ট্রেশন করেন, আমরা আপনাকে পোনা দিব, আমরা আপনাকে খাবার দিব, আমরা আপনাকে ন্যাচারাল ওষুধ দিব, আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, আমরা আপনার পাশে ২৪ ঘন্টা আপনার জন্য আমরা আপনার পাশে দাঁড়াবো। যে কোনো সহযোগিতা আমরা আপনাকে করব। আপনারা গ্রামবাসী সবাই সাহায্য করবেন, সবাই এগিয়ে আসবেন আমাদের এই প্রজেক্টের জন্য। দেশের হোম অ্যান্ড হাইজিন কেয়ার খাতে যুক্ত হলো নতুন ব্র্যান্ড ব্লিটস। ডাবল শক্তিতে টোটাল অ্যাটাক ট্যাগলাইনে চট্টগ্রামে আনুষ্ঠানিক উদ্বোধনে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আয়োজকরা বলছেন সাশ্রয়ী দামে মানসম্পন্ন ক্লিনিং সলিউশন পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। চট্টগ্রামের লালখান বাজারে জাঁকজমকপূর্ণ আয়োজন। নতুন হোম অ্যান্ড হাইজিন কেয়ার ব্র্যান্ড ব্লিটস এর উদ্বোধন ঘিরে এক ছাদের নিচে জড়ো হন ব্যবসায়িক অংশীদার, পরিবেশক, আমন্ত্রিত অতিথিরা। কানাডিয়ান প্রতিষ্ঠান ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এই ব্র্যান্ড। অনুষ্ঠানে তুলে ধরা হয় দৈনন্দিন গৃহস্থলী পরিষ্কারে ব্যবহৃত বিভিন্ন ক্লিনিং সলিউশন। আয়োজকরা বলছেন বর্তমান বাজারে ক্রেতারা সাশ্রয়ী দামে কার্যকর ও নির্ভরযোগ্য পণ্য খুঁজছেন। আন্তর্জাতিক মান মেনটেন করে আমরা প্রাইসটা অ্যাফোর্ডেবল রাখতে পারবো, বিকজ আমরা জানি আমাদের দেশের মানুষ অনেক পরিশ্রম করেন, নিজেদের পরিবারকে ভালো রাখতে চান যে একটা ভালো মানের পণ্য ওনাদের পরিবাররা ইউজ করুক, বাট অনেক সময় উচ্চ মূল্যের কারণে ওনারা প্রোভাইড করতে পারেন না ফ্যামিলিকে। সো আমরা এটার উপরে বেশি জোর দিয়েছি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মাগজানুল করিম চৌধুরী, অপারেশন ম্যানেজার মোহাম্মদ মুর্শেদ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেলিম আলম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমাদের প্রোডাক্টটা নিয়ে প্রথমে একটা রিসার্চ করেছি আমরা মার্কেটে গিয়ে, যে আমাদের কনজিউমার্সরা আসলে কি চাই একটা প্রোডাক্ট থেকে। তো ওই রিসার্চটার উপর বেস করেই আমরা আমাদের প্রোডাক্টটাকে অ্যাফোর্ডেবল করেছি। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই প্রিমিয়াম বাট খুবই অ্যাফোর্ডেবল, অ্যান্ড আমাদের যে কনজিউমার্সরা ইউজ করবেন তারা খুবই কমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স পাবে। পণ্য প্রদর্শনী, ব্র্যান্ড প্রেজেন্টেশন ও নেটওয়ার্কিং সেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্র্যান্ডটি। উদ্যোক্তাদের আশা, দেশের হোম কেয়ার খাতে দ্রুতই নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে ব্লিটস। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার খেলার খবর। সিলেট টেস্টে পাকিস্তানের সঙ্গে একাই লড়াই করলেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। বিরচিত সেঞ্চুরিতে দিনটি পাকিস্তানের হয়নি। 278 রানের সম্মানজনক স্কোর করে থামে বাংলাদেশ। জবাবে শেষ বিকেলে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ 21 রান। প্রথম দিন শেষে পাকিস্তানের চেয়ে 257 রান এগিয়ে আছে স্বাগতিকরা। পরাগ আরমানের রিপোর্ট। সিলেট টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের সঙ্গে ব্যতিক্রম কেবল লিটন দাসের মাস্টার ক্লাস সেঞ্চুরি। পাকিস্তানি বোলিং তোপে একাই ঢাল হয়ে দাঁড়ান তিনি। তাতে দিন শেষে বাংলাদেশের লিড 257 রানের। টসে হেরে ব্যাটিংয়ে নেমেই সিলেটের পিচটাকে অচেনা মনে হতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ইনিংসের দ্বিতীয় বলেই সাজ করে মাহমুদুল হাসান জয়। ডেবুটেন্ট তানজিদ হাসান তামিম মমিনুলের সঙ্গে 44 রানের জুটি গড়লেও 26 রানে থামেন তিনি। 22 রানে থাকা মমিনুলকে বিদায় করেন খুররম শেহজাদ। 63 রানে 3 উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। বিপর্যয় সামলানোর দায়িত্ব নেন শান্ত ও মুশফিক। তাদের ব্যাটে ভর করে 3 অঙ্কে পা রাখে টাইগাররা। 3 উইকেটে 101 রানের পুঁজিতে যায় লাঞ্চ বিরতিতে।
দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশ হারায় 29 রানে থাকা শান্তর উইকেট। মাঠে আসেন লিটন দাস। সতীর্থদের আসা যাওয়ার মাঝে একাই বুক চিতিয়ে দাঁড়ান তিনি। 135 বলে 13-4 আর 1 ছক্কায় পেয়ে যান ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরির দেখা। তার 126 রানের ঝলমলে ইনিংসের সঙ্গে সঙ্গে থামে বাংলাদেশ। লিটনের বিরোচিত ব্যাটিংয়ে 278 রানের সম্মানজনক পুঁজি পায় টাইগাররা। শেষ বিকেলে 6 ওভার ব্যাটিং করে আজান আওয়াইজ ও আব্দুল্লাহ ফজল পাকিস্তানের স্কোরে 21 রান যোগ করেন। পরাকারমান, এটিএন বাংলা। জমজমাট আয়োজন উদ্বোধন করা হলো এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকেটের লোগো। এবারে প্রথম এই টুর্নামেন্টের স্বাগতিক হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে আয়োজিত এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন রংপুর রাইডার্সের পরিচালক শেহজাদ আকবর সোবহান। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আন্তর্জাতিক পরিচালক মুইন ইকবাল বলেন, এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি অন্তর্ভুক্তি, দৃঢ়তা এবং দৃষ্টি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সম্ভাবনার এক অনন্য উদযাপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সাবেক পরিচালক জন ডেভিড, বিবিসিসির পরিচালক মোহাম্মদ তাইজউদ্দিন এবং চেয়ারম্যান মাহবুবুর রহমান। আগামী 14 থেকে 20 নভেম্বর ঢাকায় হবে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের আসর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, লুটপাটে দেশের অর্থনীতি চাপে, কাঙ্ক্ষিত উন্নয়নে জনগণকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। রক্তচক্ষু উপেক্ষা করে সরকারকে তিস্তা চুক্তি বাস্তবায়নের তাগিদ জামায়াত আমিরের। বাংলাদেশ অশান্ত হলে ভারতও শান্তিতে থাকবে না বলে হুঁশিয়ারি। ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করছে ফারাক্কার চুক্তি সম্পাদনে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত 2 বছর সময় লাগবে জানালেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত সচল না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না, মূল্যায়ন বিশেষজ্ঞদের। এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির বদৌলতে সড়কে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। 4 শতাধিক যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।